নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরে সংসদে হবে নির্বাচন, বার্তা আইনমন্ত্রীর। বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণী সম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি। উত্তরাঞ্চলে কমছে পানি, বাড়ছে নদী ভাঙন, দক্ষিণে প্লাবনের ঝুঁকি। এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের সুযোগ দিল বোর্ড। ২৯ জুলাইয়ের মধ্যে পুনঃ রেজিস্ট্রেশনের নির্দেশ। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্জিদা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন তা দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজ বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি RDA এর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি বলেন, সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে বিএনপির স্থায়ী কমিটির আলোচনায় বিষয়টি নির্ধারিত হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন এবং রাজনৈতিক বিতর্ক এড়িয়ে কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বিগত সরকারের দুর্নীতির সমালোচনা করে তিনি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং কৃষি পণ্যের সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণদের কৃষি ভিত্তিক শিল্পের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই। রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সংবিধান সম্মত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটার তালিকা চূড়ান্ত শেষে দ্রুতই তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। প্রার্থী একাধিক হলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় আগামী রোববার বা তার পরবর্তী দিনগুলোতে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে ইসি। খুব দ্রুত সময়ের মধ্যেই দেশবাসী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানতে পারবে বলে জানিয়েছে কমিশন। এদিকে আজ রাজধানীর স্তিরজাপ মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল ২৩ জুলাই, ২৪ জুলাই। গতকাল ২৪ জুলাই ছিল। ২৪ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু ৬০ দিনের মধ্যে আমাদের ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটি। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডের গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদের জন্য এই সুযোগ প্রযোজ্য। কেন্দ্রগুলোকে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত জরুরি বলে বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উত্তরাঞ্চলে পানি কমার সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ৩৬টির বেশি পরিবার ভিটেমাটি হারিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং
খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় প্রাণী সম্পদ খাতে ৭৭ কোটি ১৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম জেলাতে সর্বাধিক ক্ষতি ৬০ কোটি টাকার উপর। বিভাগ জুড়ে ১,৬১,০০০-এরও বেশি গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যু হয়েছে এবং প্রায় ১১,০০০ খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পশু খাদ্য ও চারণ ভূমির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকটি সরকারি কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। এই কমার কারণে আশেপাশে যে আবাদি জমি সহ বসতবাড়ি যেগুলো আছে এগুলো ভাঙতে শুরু করবে, এই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য। যখন পানি কমে যায়, পাহাড়ি ঢল এবং পানি কমার কারণে যে আমাদের আবাদি জমি যেমন তরকারি, মরিচ, পাট, এই জমিগুলা ভাঙা শুরু করে, তার সাথে বসতবাড়ি ভাঙা শুরু করে। যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে তিস্তাপাড়ের মানুষ সার্বিকভাবে উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মান অত্যন্ত সুন্দর হবে। বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশিনের চেষ্টা অব্যাহত থাকলেও তা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনী সীমান্তে অন্তত ২২ জন বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়। দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে এবং ঝিনাইদহের মহেশপুরে ৬ জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বিএসএফ। এদিকে ফেনীর পরশুরামের পশ্চিম সাহেবনগর দুর্গাপুর সীমান্ত দিয়ে ৭ নারী ও শিশুকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবির তীব্র বাধায় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দিতে বাধ্য হয়। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান জানান, এ ঘটনায় বিএসএফ-এর কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে টহল ও সতর্ক অবস্থান জোরদার করেছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগানে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, সম্মিলিত বনায়নের মাধ্যমে রাজশাহীকে মরুকরণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সফল হলে বাংলাদেশ পরিবেশ সুরক্ষায় একটি নতুন মাইলফলক অর্জন করবে। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ইসা সহ অন্যান্যরা। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অন্যতম শরিক দল খেলাফত মজলিস। আজ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল, যা নির্বাচন শেষ হওয়ার সঙ্গেই তার মূল কার্যকারিতা হারিয়েছে। গত জুনে চট্টগ্রাম সমাবেশের পর ব্যানার ও প্রচারণায় দলের নাম ব্যবহার নিয়ে অসন্তোষ থেকেই এই দূরত্বের সূচনা হয়। তবে জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই ভাঙনের কথা অস্বীকার করে জোট বহাল রাখার ঘোষণা দেন এবং এর পেছনে সরকারি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। নির্বাচনোত্তর সময়ে ভাঙন ইসলামী দলগুলোর রাজনৈতিক প্রভাব ও অবস্থান দুর্বল করে তুলতে পারে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চট্টগ্রামের বহিনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার রাতে বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি নৌযান সহ ৪১ জনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জান্নাতুল নাইম জানান, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতির সুরক্ষায় সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় 4টি যানবাহনের সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে নষ্ট হয়ে দাঁড়িয়েছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কভার ভ্যানও গতি কমিয়ে দেয়। এতে পেছনে থাকা 2টি মোটরসাইকেলও গতি কমিয়ে দিলে পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির 47 ব্যাটালিয়নের অধীন 40 পাড়া বিওপি ও রামকৃষ্ণপুর বিওপির পৃথক অভিযানে প্রায় 11 লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রামকৃষ্ণপুর এলাকায় এবং শনিবার ভোরে 40 পাড়ার মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 48 বোতল স্কাফ সিরাপ, 4 কেজি গাঁজা, 1610 পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট এবং 2020 পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসব মাদকদ্রব্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, সাংবাদিক ও পুলিশ হচ্ছে একে অপরের পরিপূরক। সমাজে অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি শৃঙ্খলা রক্ষাই পুলিশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সাংবাদিকের সহযোগিতা পেলে চট্টগ্রাম নগরীকে সুন্দর নগর সেবা দেওয়া সম্ভব। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে সিএমপি কমিশনার এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওনা মুরাদ, দৈনিক আজাদির সম্পাদক আব্দুল মালিক সহ সাংবাদিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কমিশনার আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং চট্টগ্রাম নগরীর 70 লাখ মানুষের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার প্রতিশ্রুতি দেন। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের সব ধরনের ট্যাক্স ও শুল্ক মওকুফ ও বিশেষ প্রণোদনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, রপ্তানি আয়ে নগদ প্রণোদনার উদ্যোগ এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদান রাখা হয়েছে। বিদেশে সফল বাংলাদেশি পেশাজীবীদের দেশের সমৃদ্ধিতে যুক্ত করা এবং এটিকে সম্মিলিত জাতীয় মিশন হিসেবে গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ট্যাক্স ছাড়ের পাশাপাশি হাইটেক পার্কগুলোর আধুনিকায়ন এবং একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দীর্ঘদিন ধরে তার পদত্যাগ সহ 3 দফা দাবি জানিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি সিজেপি। এরই মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তৈরি হয়েছিল অচলাবস্থা। শেষ পর্যন্ত 3য় দফা বৈঠকের আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে পুলিশের নির্যাতনের প্রতিবাদে রোববার ভারত জুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক দিয়েছে সিজেপি। সংগঠনটি সমর্থকদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
2026 বিশ্বকাপের শেষ 16তে নরওয়ের কাছে হেরে বিদায় নেয়ার পর 2030 বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন ফিফার সুপার জেট ক্যালেন্ডারের অংশ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরে 3টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচ চূড়ান্ত হয়েছে। আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় তৃতীয় প্রীতি ম্যাচটি আয়োজনের জোর আলোচনা চলছে। বিশ্বকাপে দক্ষিণ এশীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনা দেখে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBFA উদ্যোগ নেয়। বাংলাদেশ সহ অন্য দেশ দৌড়ে থাকলেও শুধুমাত্র ভারতের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। এছাড়া 2027 সাল থেকে দেশের ভেতরেও প্রীতি ম্যাচ বাড়ানোর পরিকল্পনা রয়েছে CBF-এর। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি, জানালেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরের সংসদে হবে নির্বাচন, বার্তা আইনমন্ত্রীর। বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণী সম্পদ খাতে 77 কোটি টাকার ক্ষতি, উত্তরাঞ্চলে কমছে পানি, বাড়ছে নদী ভাঙন, দক্ষিণে প্লাবনের ঝুঁকি। বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা HSC পরীক্ষার্থীদের সুযোগ দিল বোর্ড, 29 জুলাইয়ের মধ্যে পুনঃ রেজিস্ট্রেশনের নির্দেশ। জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের, ইসলামী দলগুলোর রাজনীতিতে নতুন মেরুকরণ। এবং নিট কেলেঙ্কারি, অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, নীরব মোমবাতি মিছিলের ডাক CJP-র। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।